ক্লাস স্বভাব যায় না আপনাদের? দেখে তো ভদ্রলোকই মনে হচ্ছে। কি করছেন আমার ফ্রেন্ডের সাথে বলুন? দুই দলের মধ্যে তুমুল হট্টগোলের মধ্যে হাউমাউ কান্নায় ভেঙে পড়ল নম্রতা। মুহূর্তেই থেমে গেল হট্টগোল। সবাই বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল কান্নারত মেয়েটির চোখে মুখে। নম্রতার বন্ধুরা অস্থির হয়ে উঠল। লঞ্চের পাটাতনে হাঁটু গেড়ে বসে থাকা নম্রতার পাশে ধপ করে বসে পড়ল নীরা ছোঁয়া। নম্রতা দু হাতে মুখ ঢেকে ডুকরে ডুকরে উঠছে। কান্নার শব্দটা বিশাল জলরাশিতে ঘুরে ফিরে প্রতিধ্বনিত হচ্ছে। কি বিষাদময় সে কান্না! আরফানের বন্ধুরা কিছুক্ষণ হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে থেকে দ্বিধা নিয়ে প্রশ্ন করলো, কি হচ্ছে এসব দোষ? কাহিনীটা কি? কাঁদছে কেন এই মেয়ে? আরফান বিপন্ন কণ্ঠে বলল, আমি কি করে বলবো? কেবিনে যাচ্ছিলাম, হঠাৎ ইশতিয়াক ধাক্কা দিল। ধাক্কা সামলাতে উঠতে পারিনি। ওনার সাথে শরীর একটু লাগাতেই দেখি নিচের দিকে ফিরে চিল্লাপাল্লা করছেন। ভাবলাম পড়ে যাচ্ছেন, হাত টেনে সরিয়ে আনতেই নাটক শুরু করলো। উফ, আমার রিসার্চ রিপোর্ট। নীরা অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল, এই নমু, নমু, এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাদের। কান্নায় শ্বাস আটকে আসছে নম্রতার। জোরে জোরে শ্বাস টেনে আবারও কান্নায় ভেঙে পড়ল নম্রতা। জড়ানো কণ্ঠে বলল, আমার ডায়েরি। এটুকু বলেই গগন বিদারী চিৎকারে কান্নায় ভেঙে পড়ল নম্রতা। অন্তু কপাল কুঁচকে বলল, কি হয়েছে ডায়েরির? পানিতে ফেলে দিয়েছি এই লোক। আরফান অবাক হয়ে বলল। আমি কখন? আরফানের বন্ধু কড়া মেজাজে বলল, ফাজলামো পাইছেন নাকি? একটা ফাজলামো পাইছেন নাকি? একটা ডায়েরির জন্য আপনি গোটা ল্যাপটপ ছুঁড়ে ফেলবেন? ল্যাপটপের দাম জানেন? একটা ল্যাপটপে কত ইম্পর্টেন্ট ডকুমেন্ট থাকতে পারে ধারণা আছে? এবার রেগে উঠল নাদিমও। খেকিয়ে উঠে বলল, একটা ডায়েরি মানে কি? আপনার ল্যাপটপ থেকে ও ডায়েরি কম দামি নয়। ফিল দা ইমোশন। রাগে মাথার ভেতরটা দপদপ করছে আরফানের। নাদিমের কথায় রাগটা যেন দপ করে জ্বলে উঠল তার। অত্যন্ত তাচ্ছিল্যের কণ্ঠে বলল, আচ্ছা, আপনাদের কাছে নিজেদের বস্তা পচা আবেগ এতটাই গুরুত্বপূর্ণ যে অন্যের? এইটুকু বলতে অদ্ভুত এক ঘটনা ঘটে গেল। সবাইকে অবাক করে দিয়ে হিংস্র ব্রাঘিনীর মতো আরফানের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলো নম্রতা। হতভম্ব আরফান দুপা পিছিয়ে দাঁড়ালো। নম্রতার হাতের আঁচড়ে কবজির উপরের দিকটায় চামড়া উঠে জ্বালাপোড়া করছে। রঞ্জন দু হাতে জাপটে ধরে নম্রতাকে নিয়ন্ত্রণের চেষ্টা চালালো। নম্রতা চেঁচিয়ে উঠে বলল, খবরদার, বস্তা পচা আবেগ বলবেন না। আমার ডায়েরি আমার আবেগ নয়, ভালোবাসা। নীরা দু হাতে মুখ চেপে হতভম্ব চোখে তাকিয়ে আছে। এই প্রথম নম্রতা কেমন উদ্ভট আচরণ করতে দেখছে সে। নম্রতার মতো বিচক্ষণ প্রাণবন্ত মেয়ে এমন গেয় অসভ্য আচরণ কি করে করতে পারে বিশ্বাস হয় না নীরার। কয়েকটা চিঠি আর কয়েকটা বছরে কি থেকে কি হয়ে গেল মেয়েটা। রঞ্জন নম্রতাকে জোরপূর্বক পাজাকোলা নিয়ে নিজেদের কেবিনের দিকে হাঁটা দিল। যেতে যেতে আরফানকে উদ্দেশ্য করে বলল, সরি ভাইয়া, আসলে একটু ডিপ্রেসড। আরফান জবাব দিল না। আরফানের পাশে থাকা বন্ধুটি ঝাঁজ নিয়ে বলল, নিজের ডিপস্টাইট গার্লফ্রেন্ডকে সামলায় রাখেন মিয়া। লঞ্চ না তো নাটশালা। নাটক শুরু করে দিছে এক একজন। আজ আইডিয়া। নাদিম খেকিয়ে উঠে বলল, তুই সয়রি কইলি কেন? নমুর এই অবস্থা না থাকলে শালাগো দেখা দিতাম আজকে। অতঃপর আবারও কথা কাটাকাটি সূত্রপাত হলো। রঞ্জন দাঁড়িয়ে না থেকে নম্রতা নীরাকে নিয়ে তিনতলায় নিজেদের কেবিনের দিকে রওনা দিল। কেবিনের পাটাতনে হাঁটু ভাঁজ করে বসে আছে নম্রতা। মাথা তা হাঁটুর উপর নোয়ানো। কান্নার দমকে কিছুক্ষণ পরপরই কেঁপে উঠছে শরীর। কেবিনের দরজায় হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে রঞ্জন। তার পাশে চিন্তিত অন্তু। ছোয়ানীরা বিছানার উপর বসে আছে। নাদিম বারান্দায় রেলিংয়ে ঠাস দিয়ে দাঁড়িয়ে আছে। সবার মুখেই থমথমে। স্তব্ধ নীরবতাকে ঠেলে দিয়ে কথা বলে উঠল ছোঁয়া। হতাশ কণ্ঠে বলল, কি একটা কাহিনী করে ফেললো নমু। ছি, মানুষ কি ভাবছে? এতটা সিনক্রিয়েট করে কি প্রয়োজন ছিল? এমন কেউ আছেন কি নমুর সাজে? আমাদের কতটা লো মেন্টালিটির খ্যাত ভাবছে তারা। ছোঁয়ার কথার জবাবে টুস শব্দটি পর্যন্ত করলো না কেউ। কেবল কড়া চোখে তাকালো। কিছুক্ষণ চুপ থেকে ভয়ানক রাগে থমকে উঠল নাদিম। তুই তো জন্মগত খ্যাত মেন্টালিটির সরি তুই তো জন্মগত খ্যাত মেন্টালিটির মহিলা। বন্ধুর দুঃখে তোর মান সম্মানের প্রশ্ন আসছে? তোর এই মুহূর্তে লঞ্চ থেকে ছুড়ে ফেলতে ইচ্ছা করছে জানিস? নদীতে হাবুডুবু খেতে খেতে মেন্টালিটি বিচার করবি, বেয়াদব একটা। নাদিমের কথায় নিভে গেল ছোঁয়া। বেচারি এত দিক ভেবে বলেনি কথাগুলো। কি থেকে কি হয়ে গেল বিড়বিড় করে বলল, লোকটা তো আর ইচ্ছে করে ডায়েরিটা ফেলে দেয়নি, ধাক্কা লেগে পড়ে গিয়েছে। নমু যে তার ল্যাপটপটাই ফেলে দিল।
নাদিম কপাল কুঁচকে বলল, তো জিয়া ভাই ফেলেছে তো, আর নমুই বা ইচ্ছে করে ফেললো কোথায়? রাগের মাথায় ফেলে দিয়েছে। রাগ উঠলে মানুষ যে কোনো কিছু করতে পারে। ও তো ধরতে আছে। ওই সালাদের উচিত নমুর অধরে মাপ চাওয়া। এদের নামে আমি মামলা করব, মনহানির সাথে ডায়েরি হানির মামলা। এমন একটা পরিস্থিতিতেও নাদিমের কথায় ঠোঁট চেপে হেসে ফেলল সবাই। নাদিম সবসময় এমনই, বন্ধুরা হাজার দোষ করলেও সব দোষ মাফ। এমনকি পরীক্ষায় নাম্বার কম পেয়ে বন্ধুদের মন খারাপ হয়ে গেলেও সব দোষ স্যারের। বন্ধুরা তো পরীক্ষা দিয়েছিল, শালায় স্যার যদি নম্বর না দেয় তাহলে বন্ধুদের কি দোষ? এসব স্যারকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে দেওয়া উচিত। নম্রতাকে হাজার বোঝানোর পরও যখন তার কান্নার গতি কমলো না, তখন সবার মিলিত সিদ্ধান্তে একা ছেড়ে দেওয়া হলো তাকে। 5 জনে গিয়ে বসলো বারান্দায়। কিভাবে নম্রতাকে স্বাভাবিক করা যায় তাই নিয়ে চলল তুমুল আলোচনা। আধা ঘন্টা 1 ঘন্টার মাঝে কান্নার বেগ কিছুটা কমে এলো নম্রতার। বাম পায়ে থাকা সাদা পায়েলটা থেকে কিছুক্ষণ তাকিয়ে থেকে খুলে নিল হাতে। পায়েলটাকে খুব যত্ন করে বুকের সাথে চেপে ধরে চোখ বুঝলো। দীর্ঘ সময়ের কান্নায় মাথাটা ধপধপ করছে তার, চোখ দুটো ভয়ানক জ্বলছে। সেই সাথে জ্বলছে অবুঝ অভাগা মন। তখন এপ্রিল মাস চলছিল, বাংলায় বসন্ত। ঋতুরাজ সেবার রাজার মতোই দাপট নিয়ে এসেছিল নম্রতার জীবনে। 16 বসন্ত পেরিয়ে 17তে এসে সুগন্ধি ফুলে ফুলে ভরিয়ে দিয়েছিল নম্রতার জীবন। নম্রতাদের প্রেমালাপনের তখন প্রায় 1.5 বছর চলে। কারো মুখে ভালোবাসার শব্দ উচ্চারিত না হলেও দুজনা জানে ভালোবাসাহীন শব্দগুলোর গভীরতা। ভালোবাসার স্পষ্ট প্রকাশও খুব বেশি দিন চাপা থাকতে পারল না। ওপাশের মানুষটি থামে পুড়ে পাঠালো উথাল পাতাল প্রেম বার্তা। নম্রতার এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল মাত্র। প্রথম পরীক্ষাটা দিয়ে মা বাবাকে ছাইপাশ বুঝিয়ে চলে গিয়েছিল শাহবাগ। ক্লান্ত শরীরে এক ঝাঁক আশা নিয়ে হাতে তুলে নিয়েছিল চিরপরিচিত বইটি। প্রত্যাশিত চিঠিটা পেয়ে বুক ভরা উত্তেজনা নিয়ে বাড়ি ফিরেছিল সে। বাড়ি ফিরে চিঠিটা খুলে চমকে উঠেছিল নম্রতা। লজ্জায় লাল হয়ে গিয়েছিল, আবেগে কেঁদে কেটে চোখ ফুলিয়েছিল। অপরিচিত মানুষটা সেই প্রেমময় চিঠি পড়লে আজও একই রকম কেঁপে কেঁপে উঠে নম্রতা। পাগল করা অনুভূতিতে দম বন্ধ হয়ে আসে। আচ্ছা, কি এমন মেশানো ছিল সেই চিঠিতে নম্রতা জানে না, কিন্তু সেই চিঠিটা পড়লে আজও রাতে ঘুম হয় না। চিঠির শব্দবাণে আহত হয়ে ঘুমকাতর নম্রতার রাতের ঘুম হারাম হয়। সারাটা রাত ক্ষণে ক্ষণে চিঠিটা পড়ে কেঁদে বুক ভাসায়, আবার কখনো লাজুক হাসিতে মত্ত হয়। নম্রতা চিঠির লাইনগুলো মনে করার চেষ্টা করলো। মুহূর্তেই মুখস্থ হয়ে যাওয়া লেখাগুলো চোখের পাটাতনে স্পষ্ট হয়। প্রিয়, চলো একবার প্রেমে পড়ি। অদ্ভুত নীল ব্যথায় মরিয়া হয়ে উঠি দুটো প্রাণ। দিন শেষে তুমি একটু কাঁদো, চোখের নিচে ছড়িয়ে পড়া কাজল রেখায় আমি একটু মুগ্ধ হই। দীর্ঘ বিচ্ছেদ শেষে হঠাৎ দেখা হলে যেভাবে ঝাঁপিয়ে পড়ে, ঠিক সেভাবেই আমার রুক্ষ বুকটিতে ঝাঁপিয়ে পড়ো। আমার বুকে চলা নিত্য দিনকার টানা পূরণ, চেনা জানা ঝড়গুলো একবারের জন্য হলেও থেমকে যাক। তোমার কান্না ভেজা ফোলা চোখে একটিবার আমি ডুবে যাই। লাল নীল ব্যথাগুলো রক্তে রক্তে ঘুরে বেড়ান। তোমাকে পাওয়ার তীব্র বাসনায় আমি একটু ছিন্ন বিচ্ছিন্ন হই। তোমাকে দেখার আকুতিতে চোখের ঘুমগুলো মুক্তি পাক। তোমাকে হারানোর ভয়ে গভীর রাতে আমার পুরুষ চোখে জল নামো। চলো শ্যামলতা, আমরা একবার প্রেমে পড়ি। মারাত্মক প্রেমে আহত হয়ে যাই দুজনেই। প্রেমময় ব্যথায় কেঁপে কেঁপে উঠি। ইতি শ্যামলতার ব্যক্তিগত সেই চিঠিতেই প্রথম নিজের সম্বোধনে কিছু একটা লিখেছিল সেই মানুষটি। চিঠির সাথে কস্টেপে আটকে দিয়েছিল অসম্ভব সুন্দর এক পায়েল। সেই সাথে ছিল কয়েকটা চ্যাপ্টা হয়ে থাকা বেলি ফুল। কি তীব্র সুগন্ধ ছিল সেই বেলি ফুলের। নম্রতা সারা রাত নাকের কাছে নিয়ে বসেছিল সেই চিঠি। পায়েলটা পায়ে জড়িয়ে অযথায় ঘুরে বেরিয়েছে পুরো ঘর জুড়ে। যখনই পায়েলের রিনঝিন শব্দ উঠেছে তখনই মনে হয়েছে সেই মানুষটি হাসছে। নম্রতার পাগলামতে ঝংকার দিয়ে হেসে উঠেছে সে। সারা রাত ছটফট করে পরের দিন সকালে গ্রন্থাগারে ছুটে গেল নম্রতা। গ্রন্থাগারের গেটে বিশাল তালা ঝুলতে দেখে মনে পড়লো আজ শুক্রবার, শনিবারও বন্ধ থাকবে গ্রন্থাগার। হতাশ চঞ্চল অস্থির নম্রতার পরের 2 দিন পড়াশোনা কিছু হলো না। ইংরেজি 2য় পত্রের পরীক্ষাটা সে কোনো রকম না পড়ে সমাধা করলো। দিন রাত শেষে করে মন মস্তিষ্ক জমাট বেঁধে গেল তার। রবিবার সকালে উঠে গ্রন্থাগারের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল সে। গ্রন্থাগার খুলতেই নীলরঙা খামে নিজের পায়ের একটা ফটো রেখে দিল নম্রতা। দুরু দুরু বুক নিয়ে গ্রন্থাগার থেকে বেরিয়ে সে কি লজ্জা তার। কে জানে পায়ের ছবি দেখে কি ভাববে সে। ছবিটা পাঠানো কি ঠিক হলো? এমন সব দ্বিধামাখা প্রশ্ন নিয়ে কেটে গেল প্রায় 1 সপ্তাহ। অস্থিরতার অনিশ্চয়তা নিয়ে একের পর এক পরীক্ষার সমাধা করলো নম্রতা।
পুরোপুরি 1 সপ্তাহ পর আকাঙ্ক্ষিত চিঠিটা এলো। চকচকে নীল রঙা দুটো কাগজে ভরে শুধু একটাই লাইন, তোমার পায়ের তিলটা নেশাতুর, ভাবনাতীত সুন্দর। সেই এক লাইন দিয়ে ভর্তি চিঠিটা পেয়ে গলা শুকিয়ে গিয়েছিল নম্রতার। বুকের ভেতর থাকা হৃৎপিণ্ডটা কি দ্রুতই না কাঁপছিল। আজও উপলব্ধি করতে পারে নম্রতা। আজও তার শরীরে ঘাম ছুটে, মুখটা হয় লজ্জায় রক্তিম। তারপর চিঠির উল্টো পাশে লেখা হয় লাইনটা, আমি মারাত্মক প্রেমে আহত, শ্যামলতাকে না পেলে এই প্রেমিকের মৃত্যু অনিবার্য। ইস, মানুষটা কি অসভ্য কথা লিখেছিল সেদিন। প্রতিটা শব্দকে লজ্জার সাগরে জিয়ে নিয়ে ছুঁড়ে মেরেছিল নম্রতার সদ্য যৌবনপ্রাপ্ত শরীরে। এই লজ্জাবান কি মারাত্মক ভাবেই না বিঁধেছিল নম্রতার প্রেমাহত মনে। নম্রতা শিউরে ওঠে, ডায়েরি হারানোর ব্যথায় ভেতরটা চিনচিন করে ওঠে। এই নিষ্প্রয়োজন জীবনটা নিয়ে কি করবে নম্রতা? সকাল 7টায় লঞ্চ হালুয়াঘাটে এসে পৌঁছালো। কেবিনের বিছানায় গুটিসুটি হয়ে শুয়ে থাকা নম্রতার ঘুম ভাঙলো সবার পর। বন্ধুরা তখন ব্যাগ কাঁধে বারান্দায় দাঁড়িয়ে আছে। নম্রতা ভারী মাথা নিয়ে উঠে বসলো। নীরা নিজের আর নম্রতার ব্যাগটা পাশে রেখে নম্রতার কপালে হাত রাখলো। কপাল কুঁচকে বিজ্ঞদের মতো মুখভঙ্গি করে বলল, জ্বর তো কমই মনে হচ্ছে, হাঁটতে পারবি? নম্রতা কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে রইল। আশ্চর্য, রাতে তার জ্বর এসেছিল। নীরা আবারও একই প্রশ্ন করতে মাথা নেড়ে উঠে দাঁড়ালো নম্রতা। মাথাটা ভার ভার লাগছে, চোখে মুখে পানি ছিটাতে পারলে হয়তো কিছুটা শান্তি লাগতো। চোখ দুটোতেও ব্যথা হচ্ছে খুব। নীরার সহযোগিতায় চোখে মুখে পানি দিয়ে কিছুটা ধাতস্থ হয়ে কেবিন থেকে বেরোতে একটা পেটমোটা ডায়েরি ধরিয়ে দেওয়া হলো হাতে। নম্রতা প্রশ্নমাখা চোখে বন্ধুদের দিকে তাকাতেই নাদিম দাঁত কেলিয়ে বলল, এই ডায়েরিতে মোট 35টা চিঠি আছে দোষ। কাল রাত জায়গা এই চিঠিগুলো লিখেছি আমরা। যখনই মন খারাপ হবে বসে বসে পড়বি। আমরা কি কম সুন্দর চিঠি লিখি নাকি? তোর প্রেমিক থেকে একটু কম ভালো হলেও ভালো লিখি। কথাটা বলে থামলো নাদিম। নম্রতার দিকে খানিকটা এগিয়ে এসে গলা খাকারি দিল। তারপর ফিসফিস করে বলল, শোন, আমার চিঠিগুলোতে 2-1টা বানান ভুল হতে পারে। নম্রতা ভ্রু বাঁকিয়ে তাকাতেই ঠোঁট উল্টে বলল, আচ্ছা যা, 7-8টা ভুল হতে পারে, ব্যাপারটা ইগনোর করিস। চিঠি লেখাটাই ফ্যাক্ট, কয়টা বানান ভুল হলো সেটা কিন্তু ফ্যাক্ট না। নম্রতা ঠোঁট চেপে হাসলো। হাতে থাকা রোদ চশমাটা পরে নিয়ে বাঁকা হাসলো অন্তুও। কৌতুক করে বলল, তোর ফিসফিসানি কথা পুরো লঞ্চের মানুষ শুনছে ভাই। মান সম্মান আর রাখলি না, ডাবির স্টুডেন্ট হয়ে বাংলা বানান ভুল। আস্তাগফিরুল্লাহ। নাদিম গজগজ করে বলল, ধরবাল, ইংরেজিতে অ্যাসাইনমেন্ট লিখতে লিখতে মাতৃভাষা ভুলে যাচ্ছে। ইটস স্যাড প্রটেস্ট, বুঝলি? এই স্যারেরা কোনো কাজের না, আকামের ঢেকি সব। নাদিমের কথায় ঠোঁটে হাসি নিয়ে মাথা নাড়লো সবাই। ব্যাগ কাঁধে লঞ্চ থেকে নামার উদ্যোগ করলো। নাদিম লঞ্চ থেকে নামতে নামতে অন্তুর কাজ ঝাঁকিয়ে বলল, আজ এত মাঞ্চা মানুষ মামা, কাহিনী কিটা? কোন সুন্দরীকে ঘায়ল করতে চাই তোমার মন, হা হা হা। অন্তু চমৎকার এক হাসি দিয়ে বলল, তোর বোনেরে হেব্বি দেখতে, আমার হাতে তুলে দে। পরের বছরে মামা টাকার সুযোগ সুবিধা ফ্রি। নাদিম অন্তুকে লাথি দিয়ে বলল, তুই আসলেই খারাপ, সালা হারামখোর। অন্তু হু হা করে হেসে উঠল। সালা সালা ডাকস কেন? সালা দুলাভাই ডাক, সালা তো রকম আমি। সালা, ও সালা, সালা মশাই। অন্তুর কথায় অন্তুকে ধাওয়া করলো নাদিম। ভিড়ের মাঝে ছুটতে ছুটতে বলল, তোরে তো আজ খাইছি। অন্তু নাদিমের কথায় হেসে উঠল বাকিরা। ভিড়ের মাঝে উজ্জ্বল হাসি নিয়ে ছুটতে থাকা দুজন তরুণের দিকে বিস্ময়ে তাকিয়ে রইল অনেকে। ছোঁয়ানীরা কিছুটা এগিয়ে যেতেই পেছন থেকে দৌড়ে এসে নম্রতার পাশাপাশি হাঁটতে লাগলো রঞ্জন। নম্রতার হাত থেকে লাগেজটা নিজের হাতে নিয়ে অন্য হাতে সানগ্লাস পরল। নম্রতার দিকে তাকিয়ে কপাল কুঁচকালো। কিরে, ক্ষুদ্রতা পেয়েছে তোর? নম্রতা ম্লান হেসে মাথা নাড়ল। নাদিমের দেওয়া ডায়েরিটার দিকে দৃষ্টি রেখে বুক ভরে শ্বাস নিল। ঠোঁটের হাসি ধরে রেখে বলল, আমি ঠিক আছি দোস্ত, চিন্তা করিস না। রঞ্জন প্রথমে কিছু বলল না। সামনের ভিড়টা অতিক্রম করার পর মুখ খুলল। ভাগ্য বিশ্বাস করিস না মো? করি। তাহলে সবটা ভাগ্যের উপর ছেড়ে দেয়। সবকিছুর পেছনে তো কোনো না কোনো কারণ থাকে। তোর কিশোরী বয়সের প্রথম প্রেমিক হারিয়ে যাওয়া, স্মৃতিময় ডাইরেক্টর নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়া, সবকিছুর পেছনে নিশ্চয়ই কারণ আছে। সৃষ্টিকর্তা হয়তো এমন কিছুই চাইছেন। লাইফে মুভ অন কর। অতীত খামচে ধরে পড়ে থাকলে চলে না। অন্য কাউকে সুযোগ দে। সুযোগ না দিলে বুঝবি কি করে মানিয়ে নিতে পারবি নাকি পারবি না। নম্রতার চোখ দুটো ছলছল করে উঠল। রঞ্জনের চোখের দিকে তাকাতেই জমে থাকা জলটুকু মুক্ত হলো। সূর্যের আলোয় ফর্সা গালে জলের রেখাগুলো চিকচিক করে উঠল। রঞ্জনের পুরুষ মন ফিসফিসিয়ে বলে উঠল, যে প্রেমিকের তরে এই রমণীর চোখ ভাসে,
সেই নিঃস্ব প্রেমিকের কি কখনো মন হাসে? দূর থেকে নাদিমের দৃষ্টি আকর্ষণময় ডাকে ভাবনা কাটলো রঞ্জনের। তাদের থেকে বেশ কিছুটা দূরে এক রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে আছে নাদিমরা। রঞ্জন তাদের দিকে তাকিয়ে হাত নাড়াতে দৃঢ় কণ্ঠে বলল নম্রতা। জীবনের সব পরিস্থিতিতে যুক্তি খাটে না দোস্ত, অনুভূতির মামলায় যুক্তি। বেচারা বড্ড অসহায়। আমার ক্ষেত্রেও তাই ঘটছে। আমি পারছি না সরে আসতে, আর না পারতে চাইছি, আর না এই বিষয়ে কোনো রূপ ডিসকাশন শুনতে চাইছি। 4টা বছর ধরে এই সব কথায় শুনে আসছি আমি, আর কত? একদমে কথাগুলো বলে নিয়ে দ্রুত পা চালালো নম্রতা। রঞ্জন দৌড়ে গিয়ে ওর সঙ্গ নিল, বলল, আচ্ছা বেশ, আলোচনা সমালোচনা দরকার নেই। তুই যেমন আছিস থাক, শুধু হ্যাপি থাক, মন খারাপ করে থাকিস না। আচ্ছা গান শুনবি? নম্রতা ভ্রু বাঁকিয়ে তাকালো। সুদর্শন রঞ্জন মন ভুলানো হাসি দিয়ে গলা ছেড়ে সুর টানলো। আমার কাছে তুমি মানে 7 রাজার ধন, আমার কাছে তুমি মানে অন্যরকম, আমার কাছে তুমি মানে আমার পোষা পাখি, দিনে রাইতে চোখ বুজিয়া তোমায় আমি দেখি, তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছু না, তাই তো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি না, আমি মানে তুমি আর তুমি মানে আমি, আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি। রঞ্জনের গান শুনে সেখান থেকে গিটারে সুর তুলল নাদিম। উটপটাং লাফাতে লাফাতে চেঁচাতে লাগলো। আহ আহ অন্তু মসৃণ সিটি বাজিয়ে সুন্দর হাসলো। নম্রতা হেসে ফেলে রঞ্জনেরকে ধুমধাম কিল বসালো। হাসি ফুটলো নীরা আর ছোঁয়ার ঠোঁটেও। রঞ্জনের গান থামলো না। রেস্তোরাঁয় কোনায় এক টেবিলে ঘিরে বসে একের পর এক গান চলতে থাকলো আড্ডায়। নাদিম গিটার আর অন্তু টেবিল বাজিয়ে আড্ডা জমিয়ে তুলল। রঞ্জনের অদ্ভুত গানে কখনো বা সুর মেলাতে লাগলো, কখনো বা হেসে কুটি কুটি হতে লাগলো নীরা, নম্রতা, ছোঁয়া। রেস্তোরাঁয় থাকা অধিকাংশ খদ্দের মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখলো সোনালি সকালে ফুটে ওঠা একদল উচ্ছল তরুণ তরুণীদের। সকালের নাস্তা এলো ডিম, পরোটা, দই। ধীরে সুস্থে নাস্তা শেষ করে চারিপাশটা ঘুরে ফিরে দেখলো ওরা। কিছুক্ষণ পা ছড়িয়ে ঘাটে বসে রইল। সমস্বরে গান গাইল। সারাটাক্ষণ ফুর্তিতে মেতে রইল প্রতিটা প্রাণ। 10টায় লঞ্চ আসতেই তাড়াহুড়ো করে উঠে গেল তাতে। উদ্দেশ্য কুতুবদিয়া। লঞ্চ ছাড়ার পর হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল সবাই। ঠিক তখনই মন খারাপের মেঘ এসে জমা হলো নম্রতার আকাশে। সেই সাথে কান্না। এতক্ষণ চেপে রাখা আক্রোশগুলো চামড়া ফেটে বেরিয়ে আসতে চাইলো। চিঠির ওপাশের মানুষটির কলার চেপে বলতে ইচ্ছা করলো, কেন করলে তুমি এমন? সত্যি হারালে নাকি ধোকা দিলে? আমাকে মরণ যন্ত্রণায় ফেলে এভাবে পিছোতে পারলে তুমি? একটুও কষ্ট হলো না? এই উত্তরগুলোর জন্য হলেও নম্রতা তাকে খুঁজতে চায়, অপেক্ষা করতে চায়। এই উত্তরগুলো না পেলে যে তার ভালো থাকা হচ্ছে না, কিছুতেই না। তাছাড়া ওই বেয়াদব লোকটিকেও ছাড়বে না নম্রতা। আবার দেখা হলে শক্ত কয়েকটা চল লাগাবে। ধাক্কা দিয়ে ডায়েরি ফেলে দিয়ে আবার আবেগ নিয়ে ছেড়খানি, এত বড় সাহস! কুতুবদিয়া পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হলো। এখানকার স্থানীয় একটা হোটেলে উঠেছে তারা। আজকের রাতটা কাটিয়ে সকালের লঞ্চে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পৌঁছবে। অন্ধকার আকাশে মেঘ করেছে। ঝড় হওয়ার সম্ভাবনা প্রবল। চারিপাশে ওলটপালট হাওয়া। সেই হাওয়ায় উড়ে চলেছে না নীরার অস্থির চুল ওড়না। বারান্দার থামে ঠ্যাস দিয়ে ফোনালাপ সারছে সে। চোখে মুখে চাপা উৎকণ্ঠা। হরিণীর মতো টানাটানি, চোখে অল্প বিস্তর দ্বিধা। খানিক দূরে বসে থেকে এসবই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল অন্তু। আড্ডায় মশগুল রঞ্জন। নাদিম এক পর্যায়ে থেমে গেল। অন্তুর দৃষ্টি অনুসরণ করে সামনে নীরার দিকে তাকালো। দুজনাই দীর্ঘশ্বাস ফেলে একে অপরের দিকে তাকালো। নাদিম ফট করে বলে ফেললো, এইবার ঢাকায় ফিরা তোকে দুইটারে কাজী অফিসে ঢুকাইয়া তালা মাইরা দিব। খুলতাম না তোকে এসব পাড়ু দেবদাসের কাহিনী আর ভালো লাগতেছে না। অন্তু কপাল কুচকালো। দৃঢ় কণ্ঠে বলল, কেন দেবদাস? ওর জন্য দেবদাস হওয়া লাগবো? এত বাজে দিন আসে নাই আমার। হ্যাঁ, ওটা তো তোর চোখে দেখলেই বোঝা যায়। দোস্তের দিকে এমন কামড় দৃষ্টিতে তাকাইতে তোর বিবেকের বাজে না? অন্তু নিরুত্তাপ কণ্ঠে বলল, প্রথম যখন তাকাইছিলাম তখন তো আর দোস্ত ছিল না, সাধারণ সুন্দরী মেয়ে ছিল। দেখতেই প্রেমে পড়ে গেলাম, আর সেও আমাকে ফ্রেমে বন্দি করার পায়তারা করতে লাগলো। এই মেয়ে যন্ত্রণাতে মরে যাবো একদিন, দেখিস। রঞ্জন ফুস করে নিঃশ্বাস ফেলে বলল, বুঝিয়ে বলতে পারিস? আর কত বোঝাবো? হ্যাঁ, 3টা বছর ধরে তো বোঝাচ্ছি। আমি কি দেখতে খারাপ? হ্যাঁ, আমার মধ্যে পছন্দ করার মতো কিছু নাই, একটা গুণও না। কথাগুলো বলতে গিয়ে গলা কেঁপে উঠল অন্তুর। চোখ দুটো হয়তো একটু টলমলও করে উঠল। রঞ্জন অন্তুর কাঁধ ঝাঁকিয়ে বলল, কি বলিস এগুলো? তুই আর খারাপ দেখতে? মায়েরা তাইলে কি দেখে পড়ে যায় বলতো মামা? ফালতু চিন্তা বাদে, নীরা বুঝবে, সময় দে ওরে।
নাদিম অসহায় চোখে তাকালো, হতাশ কণ্ঠে বলল, এল্লাই ভাল লাগে না বাল। নিরু জায়গায় অন্য কেউ থাইলে থাপড়ায় মায়েরাই ঠিক কইরা ফেলতাম, কিন্তু নিরু তো আমাগোই দোষ। কারে কি হই বলতো, যন্ত্রণায় এক সাই। শালা তুই প্রেমে পড়ার জন্য আর কোনো মেয়ে পাইলি না? অন্তু ঠোঁটে চাপা হাসি নিয়ে বলল। পাইছিলাম তো, তোর বোনের দিলি না স্যাকা। নাদিম ওর দিকে তেড়ে এসে বলল, তোর লাইগা হুদাই সিম্পাতি আছে, তোরে তো মায়েরা ফেলানো উচিত। তোর বোনের জন্য জান কুরবান শালামশাই। রঞ্জন এবার হু-হা করে হেসে ওঠে। নাদিমের মুখ তখন রাগে আগুন। ছাইরঙা বিশাল আকাশে রুটির মতো গোলাকার এক। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।